হুমায়ুন তুমি কার, বলছে তৃণমূলের না বিজেপির। এমনকি আপনার ছেলেও নাকি আসেনি, কি শিখা চ্যাটার্জির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যে হুমায়ুন কবির আজকে সংখ্যালঘুদের কথা বলছে, এত পবিত্রতা জড়িয়ে রয়েছে। সেই হুমায়ুন কবির কি করে এই শিখা চ্যাটার্জির মতো মেয়েকে প্রার্থী বালিগঞ্জের মতো জায়গায়, ফিরহাদ হাকিমকে ক্রস মুসলিম বলেছেন কেন? কি বলেছেন নরেন্দ্র মোদী আপনার ফেভারিট, কি এখনো বিধায়ক পদ ছাড়ছে না, পুলিশ সিকিউরিটি দিয়ে রেখেছে। এইটা মমতা ব্যানার্জির পুরো প্ল্যানে চলছে হুমায়ুন কবির। এবং তৃণমূলকে ক্ষমতাচ্যুত করা আমার মেন কাজ। আর উনি মানুষের ভোট নিয়ে ওনার আত্মীয় স্বজন, ওনার হিতাকাঙ্ক্ষীরা আঙুল ফুলে কলা গাছ হয়েছে, ভোট দিয়ে সুযোগ দেয়। আগামী দিনে দুর্নীতির পুরো শিকড় তোলা হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই প্রশ্ন সবাই প্রশ্ন করছেন, এমনকি তৃণমূল কংগ্রেসের দেখতে পাচ্ছি লেখালেখিও চলছে, যে হুমায়ুন কবির এই মুহূর্তে বিজেপির বাই প্রোডাক্ট। সবাই বলছেন হুমায়ুন তুমি কার, তৃণমূলের না বিজেপির। কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন তুমি কার, বলছে তৃণমূলের না বিজেপির। তৃণমূল কি বলছে তারও কোনো উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা আমার কাছে নেই। আর বিজেপির বিরুদ্ধেও আমি বাংলার যে অ্যাসেম্বলি ভোট আসবে 2026-এ, বিজেপির বিরুদ্ধেও আমার দল ভোটে লড়বে এবং তৃণমূলকে ক্ষমতাচ্যুত করা আমার মেন কাজ। তৃণমূল বাংলার মানুষের ভোট নিয়ে তৃণমূলের সর্বোচ্চ নেত্রী যে দ্বিচারিতা বা মিথ্যাচার, বিশেষ করে মুসলমান সমাজের কাছে 15 বছর ধরে ভোট নিয়ে পঞ্চায়েত, তারপরে পার্লামেন্টে, অ্যাসেম্বলিতে ভোট নিচ্ছে আর মুসলমানদের সঙ্গে একের পর এক মিথ্যাচার করছে। যেমন ধরেন ওবিসি নিয়ে মিথ্যাচার করেছে, ওয়াকফ নিয়ে মিথ্যাচার করেছে, এসআইআর করবো না, করতে দেব না, এসআইআর হয়ে গেছে। কাজে বিভিন্ন ব্যাপারে তারপরে তার মন্ত্রিসভার সদস্যরা জেল খেটেছে, এমএলএরা জেল খেটেছে, 2জন মন্ত্রিসভার সদস্য জেল খেটেছে, আপনারা জানেন। তো এইসব নিয়ে বাংলার মানুষ এই সরকারের উপরে বিরক্ত এবং এই সরকারের অপসারণ চাইছে, এই সরকারকে ক্ষমতাচ্যুত করতে চাইছে। তো বাংলার মানুষ যারা এই সরকারের অত্যাচারের, জুলুমের, মিথ্যাচারের, দুর্নীতির, চাকরি বিক্রি করা, এইসবের বিরুদ্ধে যারা লড়তে চান, তারা আগামী ইলেকশনে মনে প্রাণে আমাদের সঙ্গে সঙ্গ দিবে বলে আমার বিশ্বাস। তাই আমি এটাই আগামী দিনে করে দেখাতে চাই। বাংলার মানুষ যদি আমাকে সমর্থন দেয় বা আমার দলকে সমর্থন দেয়, আগামী দিনে সুস্থ পরিষেবা, সম্প্রীতি বজায় রাখা, নিত্য প্রয়োজনীয় যে সমস্ত প্রয়োজন সাধারণ মানুষের, স্বাস্থ্য, পানীয় জল, রাস্তা, বিদ্যুৎ, সমস্ত রকম সুযোগ সুবিধা মানুষ যাতে সুস্থভাবে পায়, সেটা নিশ্চিত করব আমরা। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুসলিম সমাজ সমর্থন করে এসেছে, এতে আলটিমেট লাভ কাদের হয়েছে? ওনাদের লাভ হয়েছে, ব্রাহ্মণ সন্তানের লাভ হয়েছে, মমতা ব্যানার্জির পরিবারের লাভ হয়েছে। মমতা ব্যানার্জি মুসলিমদের কাছে মুখে মাসিয়া সেজেছে, ভোট নিয়েছে, আর আলটিমেট তিনার উম, নিজের হয়ে কাজ করেছে, আখেরি গুছিয়েছে, নিজের পরিবারদের লোকের কাজ করেছে। এটাই তো আমরা লক্ষ্য করছি। তার পরিবার ফেলে ফুলে ফেঁপে উঠেছে, এটা আপনারা লক্ষ্য করছেন বাংলার মানুষ সবাই। এর আগেও বুদ্ধবাবু, জ্যোতিবাবু, সিদ্ধার্থ শঙ্কর রায়, ডক্টর বিধান রায়ের তো তুলনা চলে না, তারা মুখ্যমন্ত্রীতে বসেছিলেন। আর উনি মানুষের ভোট নিয়ে ওনার আত্মীয় স্বজন, ওনার হিতাকাঙ্ক্ষীরা আঙুল ফুলে কলা গাছ হয়েছে। মমতা ব্যানার্জি সবাই, আপনি শুধু ভাইপোকে বলে লাভ কি আছে? ওনার পরিবারের, ওনার হিতাকাঙ্ক্ষী, ওনার যারা পাশে পাশে আগে পিছে ঘুরেন, কিছু নেয় কি নেয় না সেটা তো মানুষ বিচার করবে। মানুষ ঠিক জানে যে ওনার আত্মীয় স্বজনদের, ওনার হিতাকাঙ্ক্ষীদের, ওনার ক্যাবিনেটের কয়েকজন সদস্যদের কি ছিল আর আজকের দিনে তারা কোথায় পৌঁছেছে, এসবের নিরপেক্ষ একটা সিট গঠন করে তদন্ত করলেই পাওয়া যাবে।
বিরুদ্ধেও বলছেন একটা তদন্ত করতে, তদন্ত কমিটি করতে। নিশ্চয়, যদি বাংলার মানুষ আমাদের সঠিকভাবে ভোট দিয়ে সুযোগ দেয়, আগামী দিনে দুর্নীতির পুরো শিকড় তোলা হবে। পুরো দুর্নীতির বিরুদ্ধে সিট গঠন করে স্পেশালভাবে তদন্ত করে এর ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর কালকে মাইক খারাপ হয়ে গেল, আপনার সবার চোটেই কি মুখ্যমন্ত্রী মেজাজ হারালেন? মাইক গলার উপরে বলছেন আমি ব্যবস্থা নেবো। ওটা মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন। মাইক তো যন্ত্র, যে কোনো টাইমে বিকল হতে মন পারে। খারাপ হয়, ব্যবস্থা নেবো আমি, রেগে যাচ্ছেন। নেন, মানে আপনার নিতেই উপরে রাগটা কি মাইক গলার উপর দিয়ে গেল? না, সেটা বলতে পারবো না। এখন উনি আমাদের তো তাচ্ছিল্য, অপমান, যত রকম ওনার এতে ছিল। কিরকম অবস্থা? আপনারা দেখলেন না, 2021-এ টিকিট দেওয়ার পর থেকে 2023-এ পঞ্চায়েতে ওনার লোগো বিক্রি হলো টাকা দিয়ে। ওনার কাছে বলে কোনো সুরাহা হয়নি। তারপরে ওনার সাংগঠনিক যে কায়দায় আইপ্যাকের সাথে টাকা নিয়ে দল চালাচ্ছেন, আইপ্যাককে দিয়ে টাকা তুলছেন, মুখে বললে পরেই বলছে আমি আইপ্যাক ফাইপ্যাক বুঝি না। আর আবার 2 মাস পরে আবার সেই আইপ্যাককেই তিনি সবকিছু আইপ্যাকের মাধ্যমে করছেন। তো আমরা দেখি না ওনার এই পদ্ধতিকে মানুষ ঠিকঠাক ভাবে আগামী দিনে গুরুত্ব দেয় না। আমাদের মতো সাদামাটা কৃষক পরিবারের ছেলে, গ্রামের ছেলে, আমরা মানুষের কাছে যেসব উত্থাপন করছি সেগুলা মানুষের মনে ধরে কিনা আগামী দিনে প্রমাণ হবে। যে বাবরি নিয়ে নাকি আপনি রাজনীতি করছেন, বাবরি মসজিদের যেদিন শিলান্যাস করলেন সেই দিনের লোক আর কালকে পার্টির লোক কোথাও নাকি সাড়া পাননি, এমনকি আপনার ছেলেও নাকি আসেনি। আমার ছেলেকে আমি নিজেই আসতে নিষেধ করেছি, কারণ আমার ছেলে এখনো পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের লোগো নিয়ে নির্বাচিত হয়ে পূর্ত কর্মদক্ষ দায়িত্ব পালন করছে। আমি ওই ধরনের লোক না যে আমি নিজে যে দলের বিরোধিতা করব সেই দলের আমার ছেলেকে নিয়ে গিয়ে মঞ্চে তুলবো। ছেলে যেদিন তৃণমূলের ওই পদ থেকে রিজাইন করবে সেদিন আমার দলে আসতে পারে বা আমার কাছে গুরুত্ব পাবে। তা নাহলে ছেলে ছেলে কেন এখনো আসছে না? বাবাকে কি ভরসা করতে পারছে না? ভরসা করা নিশ্চয়ই করতে পারছে, কিন্তু তার ছেলের স্বাধীনতা আছে, নিজে একটা দায়িত্ব পালন করছে, সেই দায়িত্ব পালন করে যাক না। সময় আসলে তখন ছেলেকে রিজাইন দিতে বলবো। বা ছেলে আমার বাইরে যাবে বলে মনে হয় না, কারণ ছেলে যদি আমার বাইরে যায় তাহলে আমার একটাই ছেলে, সে তো আমার সবকিছু থেকে বঞ্চিত হবে। তাহলে এত বড় ডিসিশন নিয়ে নেবেন? কেউ যদি আমার বাইরে যায় তো সেটা তো নিতেই হবে। অনেকেই বলছেন যে কি এখনো বিধায়ক পদ ছাড়ছে না, পুলিশ সিকিউরিটি দিয়ে রেখেছে, এইটা মমতা ব্যানার্জির পুরো প্ল্যানে চলছে হুমায়ুন কবির। আমি কারো প্লেনে চলি না। আমার সিকিউরিটি সত্যি দরকার আছে, আমার যে ধরনের জীবনযাপন করছি থ্রেড আছে, তার জন্য উনি দিয়ে রেখেছেন, তার জন্য আমি নিশ্চয়ই ওনার কাছে কৃতজ্ঞ। কিন্তু তার মানে এই নয় যে ওনার সঙ্গে আমি কোনো রকম আড়ালে আবডালে বা কোনো ভাবে ওনার সঙ্গে যোগাযোগ রেখে চলছে, এটা সর্বতই মিথ্যা কথা। আরেকটা জিনিস, আপনাকে কি বাধা দেওয়া হয়নি সভা করতে? এটা সবাই বলছে আপনাকে কোনোভাবে বাধা দেওয়া হয়নি, পুলিশ নাকি আপনার সাথে সহযোগিতা করে আপনার সভা করাচ্ছে। তাহলে তো বুঝতে পারছেন তৃণমূলই রয়েছে। না না, রাজ্য সরকারের আপনারা তো বহরমপুরে সভা বহরমপুরে, যেখানে আমি 1 মাস আগে থেকে ডিক্লেয়ার করেছিলাম টেক্সটাইল মোড় বা বহরমপুরে স্টেডিয়ামে সভা করব, সেখানে যখন আমি প্রায় 7 দিন আগে, যে সোমবারে হবে তার আগের সোমবারে আমি প্রশাসনের কাছে পারমিশনের জন্য গিয়েছিলাম। আপনারা সবাই জানেন, ইলেকশন যখন ডিক্লেয়ার হয় 48 ঘন্টা আগেই যে কোনো সভার অনুমতি অ্যাপ্লিকেশন করলেই পাওয়া যায়। তো এখানে আমি 7 দিন আগে থাকতে গেছিলাম। জেলা প্রশাসন আমাকে বিনয়ের সঙ্গে বলেছেন যে আমরা পারমিশন আপনাকে দিতে পারবো না, অলরেডি এইসব জায়গাগুলা শাসক দলের লোকরা বুক করে রেখেছে। তা থেকে কি মনে হয় যে ওনারা পরিকল্পিতভাবে সেখানে আমাকে আটকানোর জন্য, তা আমাকে আটকাতে পেরেছে? আমি যেখানে 30 বিঘি জায়গার উপরে করতাম 50 বিঘি জায়গার উপরে করেছি, করে দেখিয়েছি। আপনি একটা ব্রিগেড করবেন চ্যালেঞ্জ। হ্যাঁ, জানুয়ারির মধ্যেই, যেহেতু ব্রিগেডের অনুমোদন নিতে হয় ডিফেন্স দপ্তর থেকে, ওটা ডিফেন্সের মাঠ,
কেন্দ্র সরকারের। তো ওটা অনুমতি নেব জানুয়ারির মধ্যেই, যেরকম ডেটে অনুমতি পাবো, অন্ততপক্ষে 20 থেকে 31শে জানুয়ারি, যে কোনো ডেটে, যেটা আমি চাইবো সেই ডেট যদি ওনারা এনওসি দেয়, তাহলে আমি আপনাদের সমস্ত মিডিয়ার কাছে ঘোষণা করব যে আমি একাই, আমার নিজের যে দল সেই দলকে নিয়ে আমি ব্রিগেডে একটি জনসভা করব সামনে 2026-এর নির্বাচনকে সামনে রেখে। এইদিকে সেকুলার পার্টি বলছেন, এদিকে আগের মন্তব্য আপনার ভাইরাল হচ্ছে, ওই যে ভাগীরথী কেটে ভাসানোর কথা। হিন্দুরা বলছে এই মন্তব্য আমরা ভুলতে পারবো না, ইনাকে আমরা ক্ষমা করতে পারবো না। আমি কাউকেই কাটার কথা বলিনি। যখন একজন মুখ্যমন্ত্রী ইউপি থেকে এসে আমার মুসলমান সম্প্রদায়কে উল্টো করে টাঙাবো বলে, সেটা যেমন আহ, অমানবিক বা অসাংবিধানিক, তেমনি আমিও যেটা বলেছি, মুখে বলেছি, কাউকে মারিও নি, কাটিও নি, ভাগীরথীতেও ফেলেনি। সেটা যদি ওনারা না ভুলতে পারে, না ভুলবেন তো কি আছে। আপনি বলেছেন নরেন্দ্র মোদী আপনার ফেভারিট। হ্যাঁ, নরেন্দ্র মোদী আজকের দিনে তো ভারতবর্ষের একজন উল্লেখযোগ্য নেতৃত্ব। অপরদিকে লিডার অফ দ্য অপোজিশন ভারতবর্ষের রাহুল গান্ধী, তিনিও রাজীব গান্ধীর সুযোগ্য পুত্র। তিনিও যেমন ভারতবর্ষের মানুষের কাছে আজকে একজন পরিচিত, উল্লেখযোগ্য, তেমনি এটা তো অস্বীকার করলে হবে না। আজকের দিনে নরেন্দ্র মোদীজির সঙ্গে পাঙ্গা নেওয়ার মতো কোন লিডার আছে, কোন দলের নেতা আছে, আপনি দেখান। মমতা ব্যানার্জি বাংলা সামলাক, তারপরে আগামী দিনে দিল্লি যাওয়ার স্বপ্ন দেখে। আমি দিল্লি যাবই, এই এদেরকে এবার পরাস্ত করে আমি দিল্লি যাব, দিল্লি টলিয়ে। দিল্লিতে রিজার্ভেশন করতে বলুন প্লেনের, গিয়ে ওখানে চলে যাবে, তো অসুবিধা কি আছে। ওই স্পেশাল চার্টার বিমানে গেলে তো 1.5 ঘন্টায় চলে যাওয়া যাবে, কোনো ব্যাপার না, চলে যাবে। ফিরহাদ হাকিমকে ক্রস মুসলিম বলেছেন কেন? করাসি তো ওটা, ওটা ওর মা হিন্দু ছিল। আমরা পৃথিবীতে এসেছি, আমার মা মুসলিম, এখনো বেঁচে আছেন, 99 বছর বয়স। আমার বাবা 2007 সালে ডিসেম্বরে মারা গিয়েছে, 7ই ডিসেম্বর। তিনিও একজন মুসলিম ছিলেন। তার ঔরসে বা আমার মায়ের গর্ভে আমরা জন্মগ্রহণ করেছি, আমি মুসলমান। আর ওনার মা ছিল হিন্দু। উনি, ওনার বাবা ছিল গয়ার মুসলমান। তো ওটা কস বলেছে ওই জন্য। আর উনি মমতা ব্যানার্জির টালির চালে ঢিল মেরে নেতা হয়েছে। আমি তো কারো টালির চালে ঢিল মারতে যাইনি, তাই বলেছি। শিখা চ্যাটার্জির ব্যাপারটা কি? শিখা চ্যাটার্জির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যে হুমায়ুন কবির আজকে সংখ্যালঘুদের কথা বলছে, এত পবিত্রতা জড়িয়ে রয়েছে, সেই হুমায়ুন কবির কি করে এই শিখা চ্যাটার্জির মতো মেয়েকে প্রার্থী বালিগঞ্জের মতো জায়গায়? দেখুন, ওটা একটা তৃণমূলেরই একটা অংশের চক্রান্ত ছিল। ওই যে সানিয়া চৌধুরী বলে একটা ছেলে আছে, সে আমাদের মুর্শিদাবাদের নওদায় বাড়ি। তার বাবা আমার বন্ধু লোক, ও আমাকে কাকা বলে। তো ও এটাকে, ওর কি গার্লফ্রেন্ড না কি আছে আমি জানি না, ও বলেছিল, তাই আমি আকস্মিকভাবে কালকে ওটা ডিক্লেয়ার করেছিলাম। 3 ঘন্টার মধ্যেই আমি জানতে পেরে গেছি তাকে নিয়ে যেসব ভাইরাল ছবি টবি বেরিয়েছে। আমি আজকে সাংবাদিকদের সামনে পুরো বলে দিচ্ছি, ওটার প্রার্থী থাকছে না। আগামী দিনে বালিগঞ্জে একজন মুসলমান ভালো মানুষ, ভালো ভাবমূর্তির মানুষকে আমি প্রার্থী হিসাবে ডিক্লেয়ার